কোশ্চেন রিপিট করছি, an E. coli generation time দিয়েছে 40 মিনিট and you start the experiment with 10 bacterial cells. What will be the total bacterial cell count after 10 hours? অ্যাপ্রোচ বলো। স্যার হ্যাঁ স্যার ফার্স্টে নাম্বার অফ জেনারেশনটা বার করতে হবে। করো, তারপর স্যার নাম্বার এন অফ জেনারেশন 4 এসছে, তো তারপরে ওটা ওই ওই ফর্মুলাটাতে লাগালে হবে যে log nt ইকুয়ালস টু log অফ n0 প্লাস n log 2। তাহলে তো আবার লগে নিয়ে চলে গেলে, আবার এত কমপ্লিকেটেড যাচ্ছ কেন? স্যার আমি করেছি nt ইকুয়ালস টু n নট ইনটু 2 টু দি পাওয়ার n, ওখান থেকে ওকে জেনারেশনটা বের করেছি 15 হয়েছে, তাহলে nt ইকুয়ালস টু 10 ইনটু 2 টু দি পাওয়ার 15। ঠিকঠাক ঠিকঠাক একদম, এই অ্যাপ্রোচেই নাও। ওকে চলো দেখে নি কি করব। কি কি দিয়ে রেখেছে? জেনারেশন টাইম মানে জি দিয়েছে তো 40 মিনিট, 10 ব্যাকটেরিয়াল সেল দিয়ে স্টার্টিং মানে n0 দিয়েছে 10, আর আমাদের বার করতে দিচ্ছে nt। দেখো আমি একটা জায়গায় বক্স করেছিলাম পাস্ট ফর্মুলাটা, nt ইকুয়ালস টু n0 ইনটু 2 টু দি পাওয়ার n, এখান থেকে চলে আসে, লগ নেওয়ার তো কোনো দরকার আছে কি? আসছে না তো। এই n মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ n? n মিন্স টোটাল টাইম t বাই g। তো টোটাল টাইম কত দিয়েছিল? t দিয়ে দিয়েছিল 10 আওয়ার্স, মিনিটে কনভার্ট করে নাও, 10 ইনটু 60, 600 মিনিট। তো 600 মিনিট বাই জেনারেশন টাইম দিয়েছে 40 মিনিট, তার মানে কটা জেনারেশন কভার করবে? 15। সো n ইকুয়ালস টু 15, nt এর ভ্যালু আমাকে চাইছে, n0 বলে দিয়েছে 10, 2 টু দি পাওয়ার 15, ব্যাস এটা ক্যালকুলেট করো। দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যামাউন্ট, ফাইনাল সেল কনসেন্ট্রেশন। লগে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা উইদাউট ক্যালকুলেটরও করা যায় 2 টু দি পাওয়ার 15। হ্যাঁ একটু টাইম নেবে বাট করা যায়। আপনার ভ্যালু আছে 3,27,680। 30 327,680 327 680। টোটালটা মাল্টিপ্লাই করে 10 দিয়ে হ্যাঁ 327 680। এসছে কি সবার? এগুলো 15 আপনার 25,768 আর একটা 10। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 680। তো এরকম সিম্পল সিম্পল ম্যাথমেটিক্স কিন্তু সলভ করতে দেবে, জেনারেশন টাইম দিয়ে দিতে পারে বা এনটি চাইতে পারে, বা এই ধরনের সাম প্রবলেম সলভের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যেহেতু এটা ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য স্পেসিফিক্যালি রিপ্রোডাকশন দিয়েছে এই ইউনিটে, অ্যান্ড তোমার স্ট্রেস দিচ্ছে বেশি তোমার ইয়েতে ফর্মুলা গুলোতে, তো এক্সপেক্ট করো যে একটা প্রবলেম সলভ করতে দেবে। ওকে চলো নেক্সট আসি আমরা। লাস্ট কমপ্লিট করেছিলাম আই থিঙ্ক ইয়ে দিয়ে, ওই স্পেসিফিক গ্রোথ রেট দিয়ে, তাই তো? ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ এখনো দেখা বাকি আছে। চলো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ তোমাদের কি এই সেমে এক্সপেরিমেন্ট হয়েছিল গ্রোথ কার্ভে? প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট নেই তো, পরেরটাই হবে হয়তো, বাট হবে কোনো একটা সেমে হবে, ঠিক আছে? ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ থার্ড সেমে আছে। হ্যাঁ তো এই গ্রোথ কার্ভ এক্সপেরিমেন্টটা করতে গিয়ে চোখের জল নাকের জল বেরিয়ে যাবে, ঠিক আছে? সকাল থেকে ডাকবে আর রাত অব্দি চলবে, আমি আগেই বলে দিলাম। হ্যাঁ এবার অনেক কলেজ অনেক ভাবে করায়, মডিফাই করায়, হয়তো কেউ এসে আগে করায়। আমাদের কলেজে হচ্ছে স্যার, হ্যাঁ 11টা থেকে 7টার সময় কলেজ বাড়ি ফিরেছি। ওই তো ওইটাই বললাম যে একদম সকালে যাবে একদম রাতে ফিরবে, তো ওই টাইমটা ওই ডেটা তো টোটাল ওয়েস্টেজ হবে ব্যাকটেরিয়াল গ্রোথ ক্যালকুলেশন করানোর জন্য। টাইম টু টাইম চেকিং করে করে যেতে হবে, ঠিক আছে? যাই হোক, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ
কিভাবে আমরা পাই? আমরা তো একটা বইতে খুললে দেখতে পাই একটা কার্ভ আঁকা আছে, তো এই কার্ভটা পাওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, আদারওয়াইজ এই কার্ভটা তুমি যে কার্ভটা বই খুললেই দেখতে পাও ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, সেটা আসবে না। তো কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে তাহলে গ্রাফটা আসবে? ক্রাইটেরিয়া টু মেনটেন, ক্রাইটেরিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। নাম্বার ওয়ান, ব্যাকটেরিয়াকে গ্রো করাতে হবে লিকুইড কালচার। নাম্বার ওয়ান, কালচার ইন লিকুইড মিডিয়াম, ফার্স্ট টাস্ক। বিকজ তুমি সলিড মিডিয়ামে গ্রো করিয়ে এখানে কোনো গ্রোথ কাইনেটিক্স জেনারেট করতে পারবে না, ওখানে কলোনি জেনারেট করে, তো ওখানে তোমার ভিজিবল গ্রোথও আসবে না তোমার উইদিন 30 মিনিট 60 মিনিট। নাম্বার টু, growth should be on batch culture. Growth should be on bi-liquid batch culture. আমরা কিছুক্ষণ পরেই ডিসকাস করব টাইপ অফ গ্রোথ এর নিয়ে, সেখানে ব্যাচ গ্রোথ এন্ড কন্টিনিউয়াস গ্রোথ করব। তো ব্যাচ কালচারের অপোজিটটা কি? ব্যাচ কালচারের অপোজিট হচ্ছে কন্টিনিউয়াস কালচার। ব্যাচ কালচারের অপোজিট হচ্ছে কন্টিনিউয়াস কালচার। তো ব্যাচ কালচারের মিনিংটা আগে বুঝিয়ে দিই, হোয়াট ইজ ব্যাচ কালচার। ওকে, ব্যাচ কালচারকে আমরা ক্লোজড কালচারও বলতে পারি। কি বলি আমরা? ক্লোজড কালচার। সো ক্লিয়ারলি যখন গ্রোথ এক্সপেরিমেন্ট করবে তোমরা ইন নেক্সট সেমিস্টারে, অবভিয়াসলি দেখতে পারবে একটা বিকারের মধ্যে হচ্ছে বা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে, দ্যাট ইজ কটন প্লাগ, মানে তোমার কোনো ওপেন সিস্টেম থাকবে না, ইট উইল বি ক্লোজড। ঠিক আছে, ক্লোজ সিস্টেমে কালচারিং করাকে বলা হয় ব্যাচ কালচার। নাম্বার ওয়ান, ব্যাচ কালচারে আরো একটা ডেফিনেশন করা যায়, ইন ব্যাচ কালচার অনলি one time nutrient is added. And after that the culture is kept তোমার unaltered. Culture kept unaltered or undisturbed condition. ঠিক আছে, দ্যাট মিনস তুমি আগে কালচার মিডিয়া প্রিপেয়ার করবে এন্ড ওখানে যা অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট দেওয়ার দ্যাট টাইম ইজ এনাফ, মানে সিঙ্গেল টাইম নিউট্রিশন অ্যাড হবে, ফার্দার কোনো নিউট্রিয়েন্ট অ্যাড হবে না। সো কালচার মিডিয়া প্রিপেয়ার করে নিলে এনাফ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট দিয়ে, নাও ইউ হ্যাভ টু অ্যাড অর সোন সাম অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া ইনসাইড। ঠিক আছে, সো ওয়ান টাইম নিউট্রিয়েন্ট অ্যাড করলে এন্ড কন্টিনিউ এক্সপেরিমেন্টটা চলবে, আর কোনো অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট হবে না। ঠিক আছে, আর কোনো কিছু আমরা ওই টেস্ট টিউব থেকে বারো করবো না। ঠিক আছে, নো অ্যাডিশন নো রিলিজ। ঠিক, তো ওই টেস্ট টিউবটা ক্লোজ কন্ডিশনই থেকে যাবে এন্ড আমরা কন্টিনিউ 30 মিনিটস হোক বা 10 মিনিটস হোক, যে কলেজ যেভাবে করায় 10 মিনিটস বা 30 মিনিটস বা 20 মিনিটস পর পর আমরা কি করব? আমরা চেক করব হচ্ছে ভ্যালু। কি ভ্যালু চেক করি? যারা প্র্যাকটিক্যাল করছে তারা জানে, ওডি ভ্যালু আমরা চেক করি। হোয়াট ইজ ওডি? অপটিক্যাল ডেন্সিটি, মানে আমরা একটা ডেন্সিটি দেখতে চাই, কালচারের কন্ডিশনটা কতটা ডেন্স হলো, সেই বেসিসে আমরা ক্যালকুলেট করি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সেল, কত সেল আছে পার এমএল। ওকে, এন্ড এটার বেসিসে গ্রোথ কার্ভটা ডিটারমাইন হয়। তো অবভিয়াসলি যত টাইম যাবে ডেন্সিটি বাড়তে থাকবে, সেল নাম্বার ইনক্রিজ করতে থাকবে। ঠিক, একটা টাইমের পর স্ট্যাটিকও হয়ে যাবে, সেটাও আসছি আমরা। তো আনডিস্টার্ব কন্ডিশনে রাখবো, জাস্ট সিঙ্গেল টাইম নিউট্রিয়েন্ট অ্যাডিশন করার পর, এন্ড ইট কালচারিং শুড বি ইন দ্য ক্লোজ কন্ডিশন। দ্যাট মেথড অফ কালচারিং ইজ কল্ড ব্যাচ কালচার। এর অপোজিটটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস কালচার। ঠিক অপোজিট ব্যাপারগুলো আসবে, মানে ওটা আসবে ওপেন সিস্টেম। নাম্বার টু, ওখানে অ্যাডিশন আর নিউট্রিয়েন্ট অ্যাডিশন আর ওয়েস্ট ডিসপোজাল এটা কন্টিনিউ করা যেতে পারে, ওখানে কোনো রেস্ট্রিকশন নেই, বাট ব্যাচ কালচার রেস্ট্রিকশন আছে। তো আমরা গ্রোথ কার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি বইটা খুললেই, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, দ্যাট ইজ ইন দ্য ব্যাচ কালচার। আবারও বলছি, প্লিজ রিমাইন্ড, ব্যাচ কালচারে আমরা গ্রোথটা দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াস কালচারে ওই গ্রোথটা আসবে না, কন্টিনিউয়াস কালচারে ওই গ্রোথ কার্ভটা আসবে না। ঠিক, নেক্সট পয়েন্টে যাই, নাম্বার 3। থার্ড পয়েন্ট যেটা ক্রাইটেরিয়া মেনটেন করবো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ ডিটারমিনেশনের টাইমে, দ্য গ্রোথ কার্ভ শুড বি প্লটেড অন সেমি লগ পেপার। ঠিক আছে, নট ইন ফুল লগ পেপার or the simple linear paper, it is in semi log paper, semi log graph paper মধ্যে আমরা প্লট করব।
So number 3 should be plotted. Data should be plotted on semi-log graph. Now question is semi-log মানে কি? এর আর কি কি ইউনিট হতে পারে, গ্রাফের টাইপ হতে পারে linear graph possible, log graph possible, আর থার্ড টাইপটা কি বললাম, সেমি লগ। সো আইডিয়া কিছু কি পাচ্ছো হোয়াট ইজ সেমি লগ গ্রাফ? সেমি লগ কার্ভে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি নিতে চলেছি, কোনো আইডিয়া আসছে কি? একটা অ্যাক্সিসে লগ থাকবে আর একটা অ্যাক্সিসে মানে শুধু নরমাল থাকবে, টাইম নরমাল লিনিয়ার ইউনিট থাকবে একদম। তার মানে লিনিয়ার গ্রাফে আমরা কি করি, দুটোই লিনিয়ার ইউনিট নিই, ঠিক আছে, কোনো লগ ভ্যালু নিই না, এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসে বোথ আর লিনিয়ার ভ্যালু, তখন আমরা বলবো ইস আর লিনিয়ার গ্রাফ। ওকে, সেকেন্ড টাইপটা কি বলেছি আমরা, লগ মানে দুটো ভ্যালুই লগে কনভার্ট করে নিচ্ছি, তখন আমরা বলবো হচ্ছে লগ গ্রাফ। বাট আমরা এখানে কি টাইপ অফ গ্রোথ কার্ভ প্লট করতে চাইছি, সেমি লগ, মানে একটা ইউনিট লগে আর একটা ভ্যালু থাকবে নরমাল লিনিয়ার স্কেল, একটা ভ্যালু লগ স্কেলে একটা ভ্যালু লিনিয়ার স্কেল। নরমালি আমরা যখন গ্রোথ কার্ভ ডিটারমাইন করি ওয়াই অ্যাক্সিস দ্যাট ইজ দ্য নাম্বার অফ সেলসটাকে আমরা লগে কনভার্ট করে নিই, আর টাইম যেটা আছে সেটা নরমাল লিনিয়ার স্কেলে থাকে। তো সেমি লগ গ্রাফ পেপারে আমরা কি রাখবো, ওয়ান ভ্যালু হিয়ার ওয়াই অ্যাক্সিস, এটা রাখবো হচ্ছে লগ নাম্বার অফ সেল, and x axis which is time that is in linear scale, no log time, and because of that this curve is generated in the semi log fashion. So তিনটা ক্রাইটেরিয়া যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের গ্রোথ কার্ভটা যেটা আমরা বইটা খুললেই দেখতে পাই ওই ধরনের গ্রোথ কার্ভ আসবে। তুমি যখন প্র্যাকটিক্যালও করবে কাছাকাছি, হ্যাঁ অবভিয়াসলি সেম টু সেম তো আসবে না, কাছাকাছি ওই ধরনের গ্রাফ তুমি দেখতে পাবে। পয়েন্ট ক্লিয়ার? অনলাইন যারা আছে পয়েন্ট ক্লিয়ার? ইয়েস স্যার। তো ক্রাইটেরিয়া দেখার পর আমরা দেখতে পাবো যে যদি আমরা এই ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করি, টোটাল 5 গ্রোথ ফেজেস, টোটাল 5 গ্রোথ ফেজ observed in bacterial growth curve. Bacterial growth curve. আচ্ছা, এখানে একটা কন্ট্রোভার্সি আছে, কি কন্ট্রোভার্সি? আচ্ছা, 7th এডিশন প্রেসকটে বলছি, প্রেসকটে 7th এডিশন 8th এডিশন আর একটু পুরনো এই ধরনের এডিশন গুলো দেখবে 4 গ্রোথ ফেজ আছে, 4 গ্রোথ ফেজ আছে, ঠিক আছে। নিউ এডিশন গুলো যখন দেখবে 11 দেখবে বা 12 দেখবে 5 গ্রোথ ফেজ, 5 গ্রোথ ফেজ। ওকে, তো আমরা আপডেট হব, কারণ অনেক কলেজ এখনো 7th এডিশনই পড়িয়ে যায় এন্ড রেকমেন্ডও করে 7th এডিশন, বিকজ 7th এডিশনটা ওনারা পড়েছিল, মানে ওই টাইমের টিচাররা পড়েছিল, 7th এডিশন অনেক পুরনো। তো 7th এডিশন যারা ফলো করবে এখনো বলবে 4 ফেজ, বাট আমরা আপডেট হব and now it is 5 phase. Okay, what are the 5 phase? Number 1, lag phase. Number 2, log or exponential phase. Log or exponential phase. Number 3, stationary phase. Number 3, stationary phase. Number 4, death phase. এখানেই আটকে যাবে অনেক টিচার, বাট নাম্বার 5 phase also observed, and that is long term stationary phase, LTSP, long term
স্টেশনারি ফেজ। আফটার দি ডেড ফেজ সাম অর্গানিজম এই বিহেভিয়ারটা শো করে, লং টার্ম স্টেশনারি ফেজ। ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ চেক করব আমরা। and each of the phase এর characteristics চেক করব। কি কি রাখবো? এক্স অ্যাক্সিসে কি বলেছি? টাইম। টাইম মিনিটে। ওয়াই অ্যাক্সিসে লগ ভ্যালু রাখবো, লগ নাম্বার অফ সেলস। This is a semi-log graph pattern, and here we show 5 phase. Distinction of 5 phase in bacterial growth. Starting, no increment of the cell, then rapid increment, exponentially increment, followed by static phase, and sometime after that declining in the cell number result, and decline করে কি পুরো জিরোতে নামিয়ে যাবো? না। এইটাই তো প্রবলেম, পুরো জিরোতে নামি না। আর এখান থেকেই ফিফথ ফেজের কনসেপ্টটা এসছে। যারা এখনো বিলিভ করে না তাদের এবার বিলিভ করতে হবে যে একদম জিরোতে নেমে যায় না, ডেট হতে হতে ডিক্লাইন করে জিরোতে নেমে আসবে না। ওখানেও কিছু সেল ট্রাই করবে সার্ভাইভ করার জন্য, and that সার্ভাইভিং ফেজটার নাম হচ্ছে এলটিএসপি, লং টার্ম স্টেশনারি ফেজ। ঠিক আছে, এই দেখো সাম গ্রোথ হচ্ছে, ডেথ হচ্ছে, গ্রোথ হচ্ছে, ডেথ হচ্ছে, দ্যাট ইজ দ্য লং টার্ম স্টেশনারি ফেজ। তো ফেজ গুলোর নেম, এটা কি হবে? ল্যাগ ফেজ। From that part to that part, log or exponential. That part to that part, stationary. From that part to that part, death, followed by some amount of তোমার adaptation of cells occur, and LTSP done, long term stationary phase. আমি ক্যারেক্টারিস্টিক্স এ ঢুকবো, ইচ অফ দা ফেজের ক্যারেক্টারিস্টিক্স এ। আমাকে একটা সিম্পল আইডিয়া দাও, সেলটা লগ ফেজে ছিল, ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে পরে এক্সপোনেনশিয়াল ফেজে ছিল, হঠাৎ করে স্ট্যাটিক হয়ে গেল কেন? কন্টিনিউ আমরা আপওয়ার্ডসে নিয়ে যাচ্ছি না কেন? নিউট্রিশন তো কমে যাচ্ছে, মানে নিউট্রিশন তো যেখানে কনস্ট্যান্ট আছে, নিউট্রিয়েন্ট ডিক্রিজ। আমি কেন স্টার্টিং এ বলেছিলাম ক্রাইটেরিয়া ইন দ্য ব্যাচ কালচার শুড বি মেইনটেইন, আদারওয়াইজ দিস কার্ভ কুড নট ইউ অ্যাচিভ। তো ব্যাচ কালচারে আমি কি বলেছিলাম? সিঙ্গেল টাইম নিউট্রিয়েন্ট, সিঙ্গেল টাইম নিউট্রিয়েন্ট অ্যাডিশন। তার মানে সিঙ্গেল টাইম নিউট্রিয়েন্ট যদি তুমি অ্যাড করো, আলটিমেটলি আফটার সাম টাইম নিউট্রিয়েন্ট তো ডিপ্লিট করবেই করবে, তুমি তো আর নতুন করে অ্যাড করছো নিউট্রিয়েন্ট? আনসার ইজ নো। তো নিউট্রিয়েন্ট যখন অ্যাড করছো না, নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হচ্ছে, আর নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হলে কি হবে? সেলগুলো আস্তে 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 কি যাবে? লগ ফেজ থেকে স্টেশনারি ফেজের দিকে ঢুকবে, মানে গ্রোথটা স্ট্যাটিক হয়ে যাবে। কালচার হ্যাঁ, বল। হতো তাহলে তাহলে তো এরকম গ্রাফ হতো না, যদি কন্টিনিউয়াস কালচার হতো। লগ ফেজটা এক্সটেন্ডেড হতো, নো স্টেশনারি ডেথ ফেজ।
log phase is extended continuous culture. নিউট্রিয়েন্ট অ্যাড করতে থাকতে হবে, আরো একটা কাজ করতে হবে, শুধু নিউট্রিয়েন্ট অ্যাড করে দিলে হবে না, ওয়েস্ট রিমুভ করতে ওয়েস্টটাকেও হবে। রিমুভ করতে হবে। কারেক্ট, ওয়েস্টটাকেও রিমুভ করতে হবে, কারণ ওয়েস্ট অ্যাকুমুলেশনে টক্সিন জেনারেট করে, দ্যাট উইল বি ডেট্রিমেন্টাল ফর সেল গ্রোথ। ঠিক আছে, তো ওয়েস্ট রিমুভাল অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাডিশন, এটা যদি আমরা মেনটেন করতে পারি, উই ক্যান এক্সটেন্ডেড দ্য লগ ফেজ। এন্ড কতক্ষণ আমরা এক্সটেন্ড করতে পারবো? যতক্ষণ আমি চাই, একদম ক্লিয়ার কাট। যতক্ষণ আমি চাইছি আমি লগ ফেজকে এক্সটেন্ড করাতে পারবো। কেন? ব্যাকটেরিয়াল সেল ইজ ইমমর্টাল। তুমি যদি সিম্পল মাইন্ডে ভাবো, ব্যাকটেরিয়াল সেল ইমমর্টাল কি রেসপেক্টে? কারণ ব্যাকটেরিয়াল সেল ডেথ হয় না, ব্যাকটেরিয়াল সেল ডিভাইড করে দুটো সেলে কনভার্ট করে। ঠিক আছে, এন্ড দ্যাট টু সেলস ফার্দার ডিভাইড ইনটু 4 সেল। ঠিক আছে, তো আমরা যদি কন্টিনিউ নিউট্রিয়েন্ট অ্যাড করতে থাকি এন্ড ওয়েস্টটাকে ডিসপোজ করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে আমরা কিন্তু এক্সটেন্ডেড পিরিয়ড অবধি অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান এক্সটেন্ড দ্যাট লগ ফেজ। বোঝা যাচ্ছে? বাট হিয়ার ইন দ্য কালচার ইজ দ্য ব্যাচ কালচার, তো অবভিয়াসলি লগ ফেজটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরে নিউট্রিয়েন্ট ডিপ্লিট হয়ে চলে আসবে তোমার স্টেশনারি পদ্ধতি। তো ক্যারেক্টারিস্টিক্স ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ ফেজ। চলো দেখি। Phase number 1, lag phase characteristics. lag phase এর সেল নাম্বার ইনক্রিজ করেছিল না স্ট্যাটিক ছিল? lag phase এর সেল নাম্বার ইনক্রিজ হয়েছিল, নো ইনক্রিমেন্ট ইন দ্য সেল নাম্বার, সেল ডিভিশন হয় না lag phase। ক্যারেক্টার নাম্বার 1, নো ইনক্রিজ ইন দ্য সেল নাম্বার। দেখবে আমি স্টার্ট করেছিলাম এই একদম সিম্পল স্ট্রেট লাইন দিয়ে, ইনক্রিজ ইন দি সেল নাম্বার, সেল নাম্বার ইনক্রিজ করে না, দ্যাট মিন্স সেল ডিভিশন কি পার্টিসিপেট করে? নো সেল ডিভিশন। নাম্বার 2, ইম্পর্টেন্ট পয়েন্ট কোশ্চেনের জন্য, lag phase time can vary and it could be short for some cell or it could be extended lag phase ও দেখা যায় কিছু কালচারে extended depending on two features, two characters। কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 2, ভালো করে চেক করো কেয়ারফুলি। কি লিখেছি আমরা? এক্সটেন্ড হতে পারে, আবার শর্টও হয়ে যেতে পারে, ভেরি শর্ট হয়ে গিয়ে আবার ল্যাগ ফেজটা অনেক সময় দেখাও যায় না, স্টার্টিং এই সেল লগ ফেজ ধরে না। ঠিক আছে, মানে ল্যাগ ফেজটা ভেরি টু শর্ট হতে পারে, আবার কিছু কিছু টাইমে টু লং, দ্যাট মিন্স এক্সটেন্ডেড হতে পারে ল্যাগ ফেজ। ইয়েস আর নো, হতে পারে কি পারে না? এন্ড এটা হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে, সেটার উপর ডিপেন্ড করে এই এক্সটেনশন আর শর্ট এটা ডিপেন্ড করে। তো কি কি ক্যারেক্টার তোমরা একটু আইডিয়া করবে, আমি ক্যারেক্টার গুলো বলবো এন্ড আইডিয়া করে বলবে কোথায় শর্ট হবে এন্ড কোথায় লং হবে। কোশ্চেন আসে। নাম্বার 1 ক্যারেক্টার রাখছি আমরা হিস্ট্রি অফ ইনোকুলাম। হিস্ট্রি অফ ইনোকুলাম, হিস্ট্রি অফ ইনোকুলাম থেকে দুটো পয়েন্ট রাখবো এন্ড তোমরা আনসার করবে কোথায় শর্ট কোথায় লং। হিস্ট্রি অফ ইনোকুলাম, কেস নাম্বার 1, if ইয়ং সেল যেটা এক্সপোনেনশিয়াল ফেজে আছে,
exponential phase cell shifted to the culture medium, shifted to the same kind of culture medium, growth medium. What will happen? Lag phase time, short or extended? Answer me. তো শর্ট If হয়ে যাবে। if ইয়ং সেল এক্সপোনেনশিয়াল ফেজে ছিল, ওখান থেকে তুমি সেল কালেক্ট করলে and নিউ মিডিয়াতে শিফট করলে which is almost similar to the previous media. আনসার করো সো বাকিরা। শর্ট হবে টাইমটা। বাকিরা ঠিকঠাক বলছে কি না কেউ চেঞ্জ করবে আনসার? ইয়ং সেল ছিল, এক্সপোনেনশিয়াল ফেজে ছিল, শিফটেড করলে সেম কাইন্ড অফ গ্রোথ মিডিয়ামে, দ্যাট ইজ দ্য প্রিভিয়াস মিডিয়াম। অবভিয়াসলি কি দেখতে পাবে তুমি? ল্যাগ ফেজ শর্ট। ল্যাগ ফেজ শর্ট। ল্যাগ ফেজ শর্ট মানে কি? অনেক সময় এতটাই শর্ট হয় ডাইরেক্টলি তুমি দেখতে পাবে লগ ফেজ একদম স্টার্টিং, এতটা এক্সটেনশনে যাবেই না। এই যে এতটা এক্সটেনশন করেছিলাম যাবে না, ও কি করবে? এখান থেকেই ধরে লক ফেজে চলে যাবে। আবার কিছু কিছু টাইম বলছিলাম কি এক্সটেনশন হয়ে লক ফেজে যাচ্ছে। সেই দুটো ডিপেন্ড করছে কিছু ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট ক্যারেক্টার লিখেছি, তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কি হবে? শর্ট ল্যাগ ফেজ, শর্ট ল্যাগ ফেজ। নাম্বার 2 পয়েন্ট, হিস্ট্রি অফ ইনোকুলাম। If old culture, stationary growth phase, stationary phase cell, shifted to the new growth medium, same kind. And তোমরা সবাই আনসার করে দেবে স্যার ঠিক অপোজিট হবে, এক্সটেন্ডেড লগ ফেজ মানে লং লগ ফেজ। আমি চাইছি এখানে শর্ট লং এর ব্যাপারটা আমি চাইছি হোয়াই। আমাকে আনসার করো, আনসার আমি বলেই দিচ্ছি যেটা তোমরা করতে চাইছো, এক্সটেন্ডেড লগ ফেজ, ল্যাগ ফেজ, সরি এক্সটেন্ডেড ল্যাগ ফেজ। আমার কোশ্চেন হচ্ছে হোয়াই দিস হ্যাপেন, বলো। স্টেশনারি বা ওল্ড ফেজে কালচারকে নিয়ে আসলে নিউ মিডিয়াতে শিফট করলে টাইম কেন নেয়? স্যার স্টেশনারি ফেজে মানে তো অলরেডি সেলগুলো ডিভাইড হয়ে গেছে একবার। তাতে কি হলো? সেল আবার ডিভাইড করে নিউট্রিয়েন্ট পেলে। আর কেউ ট্রাই করবে? স্টেশনারিতে অনেক সময় মানে এমন একটা পজিশনে চলে যায় মানে নিয়ার টু ডরম্যান্ট স্টেজ, মানে তখন আর কি অতটা কাজ করবে না, মানে যতটা পারবে স্টেশনারি নিয়ার টু ডরম্যান্ট বলা যাবে না। স্টেশনারিতে গ্রোথ হয়, বাট দ্য গ্রোথ ইজ ক্রিপ্টিক গ্রোথ। আমরা প্রপার্টিতে আসছি, কোশ্চেনও দেয় স্টেশনারিতে গ্রোথ হয়, নিয়ার টু ডরম্যান্ট বলা যাবে না। স্যার সেলগুলো প্রিপেয়ার্ড থাকে না ডিভাইড করার জন্য। না এরকম ব্যাপারটা নয়। আর কেউ ট্রাই করবে? আসছে আস্তে আস্তে আসছে, আনসার বেরোবে তোমাদের মুখ থেকে বেরোবে। আর কেউ ট্রাই করবে? স্টেশনারি ফেজ সেল প্রবলেম কি, কেন টাইম নিচ্ছে? জাস্ট আমাকে আইডিয়া করে এইটুকু বলো, ল্যাগ ফেজটা তাহলে কিসের জন্য? ল্যাগ ফেজ সেল কেন নিচ্ছে? ল্যাগ ফেজের টাইমিংটা সেল কি করছে? অ্যাকচুয়ালি সেল অ্যাডাপ্ট করছে, ইয়েস অর নো? সেল অ্যাডাপ্টেশন করছে অ্যাজ ওয়েল অ্যাজ সাম কাইন্ড অফ প্রোডাকশন, মানে প্রিপারেশন করছে গ্রোথের জন্য যা যা লাগবে, আরএনএ, প্রোটিন, নিউক্লিওটাইডস এক্সেট্রা প্রিপেয়ার করা যাচ্ছে। সো প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপ্টেশন। এবার ভাবো স্টেশনারি ফেজের সঙ্গে, আনসারটা এবার ক্লিয়ার করতে পারো। স্টেশনারি ফেজ সেল নিলে এক্সটেন্ডেড ল্যাগ ফেজ কেন হয়? কারণ স্টেশনারি ফেজ যখন সেল গেছে, সেল অলরেডি নিউট্রিয়েন্ট এক্সস্টেড, সেলের মধ্যে অনেক কিছু ড্যামেজ হয়ে আছে, হ্যাঁ কি না? কারণ স্টেশনারিতে এমনি এমনি যায়নি সেল, স্টেশনারি ফেজে কেন গেছে? একটা ওল্ড সেল স্টেশনারি ফেজে গেছে বিকজ ওর অনেক কিছু ড্যামেজ হয়েছে, সেগুলোকে রিপেয়ার করতে হবে। অনেক কিছু এক্সস্ট হয়ে আছে, সেগুলোকে প্রডিউস করতে হবে, মানে বায়োসিনথেটিক্যালি প্রডিউস করতে হবে। তো টাইম বেশি লাগবে না কম লাগবে ল্যাগ ফেজে?
যখনই নিউ নিউট্রিয়েন্ট পাবে ও ড্যামেজ গুলোকে রিকভার করবে। নাম্বার 2, যেগুলো এক্সস্টেড নিউট্রিয়েন্ট সেগুলোকে আবার রিকভার করবে। তো সেল পুলে যা যা দরকার সেগুলোকে প্রিপেয়ার করবে, তো টাইম নেবে। সো টাইম নেবে তো ল্যাগ ফেজ এক্সটেন্ড হবে। Whereas তুমি যদি লক ফেজে সেল নাও, লক ফেজের কাছে সবকিছু রেডি ছিল, তো লক ফেজে রেডি ছিল মানে তুমি সেম মিডিয়ামে দিয়েছো, ওর অ্যাডাপ্টেশনের টাইমই লাগেনি। নিউ মিডিয়ামটা ইজ দ্য সেম কাইন্ড অ্যাজ দ্য প্রিভিয়াস, সো নো অ্যাডাপ্টেশন টাইম। তো স্টার্টিং থেকেই লক ফেজে ঢুকে গেছে, ল্যাগ ফেজের টাইমিং ভেরি শর্ট। ঠিক আছে, রিজন চাই, এরকম স্টেটমেন্ট তুলবে, রিজন চাইবে। তো হিয়ার এক্সটেন্ডেড ল্যাগ ফেজ ডিউ টু দ্য স্টেশনারি ফেজ, the old cell has many conditions where it is damaged in many ways. Number one, DNA will be damaged and other things, cell wall, cell membrane could be damaged in the stationary phase cell, as well as nutrients are depleted inside the cell. So this cell have to make nutrients to proper division process, and damage should be recovered. Due to that, the lag phase is extended. Okay. নাম্বার 1 পয়েন্ট, আমি দুটো ক্যারেক্টার রাখবো বলেছিলাম। নাম্বার 2, এটা হচ্ছে আসল জায়গা, দেখি তোমাদের কি আইডিয়া। নাম্বার 2, গ্রোথ কন্ডিশন। নাম্বার 2, গ্রোথ কন্ডিশন। দুটো আইডিয়া কাজে লাগবে। নাম্বার 1 মানে আগের চ্যাপ্টারের আইডিয়া আর এই চ্যাপ্টারের আইডিয়া দিয়ে আনসার বার করতে হবে। নাম্বার 1, কালচার শিফটেড, মাথা কাটিয়ে আনসার করবে, ফ্রম কমপ্লেক্স মিডিয়া টু ডিফাইন মিডিয়া। নাও দেখি কি বলছে। হ্যাঁ, একই আনসার, মানে একই কোশ্চেন আমার। ল্যাগ ফেজ শর্ট আর এক্সটেন্ডেড। কালচার শিফটেড ফ্রম কমপ্লেক্স মিডিয়া টু ডিফাইন মিডিয়া। লং আনসার রেডি রাখো, এক্সপ্লেনেশন, ওটা হচ্ছে মেন জায়গা। দেখি বাকিরা কি আনসার করে, ঠান্ডা মাথায় ভাবো, আনসার করো। শিফটেড ফ্রম কমপ্লেক্স টু ডিফাইন। বলো, অনেক টাইম দিয়ে দিয়েছি, বলো। স্যার শর্ট লেগ ফেস মনে হচ্ছে। এক্সপ্লেনেশন রেডি রাখো। আর কেউ ট্রাই করবে? একজন শর্ট বলেছে, তুমি লং বলেছো, ইকুয়াল চলে গেছে। আর কেউ ট্রাই করবে? লজিক রেডি রাখো বিহাইন্ড দ্যাট। কমপ্লেক্স ডিফাইন মিডিয়ার কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আনসার করা যাবে। কমপ্লেক্স ডিফাইন মিডিয়া চেঞ্জ করলে কি হতে পারে? কমপ্লেক্স মিডিয়া হলে যে সমস্ত মিডিয়াতে আমরা সেরকম কন্টেন্ট থাকে সেগুলো আমরা জানি না, ভ্যালু কত, মানে ম্যাথমেটিক্যাল ভ্যালুস গুলো জানি না। ডিফাইন মিডিয়াতে যেমন প্রোটিন, এমএনএস, যা যা তার কমপ্লেক্স, শুধু ভ্যালু জানি না, ফাংশনালিটিও জানি। এবার ধরুন কমপ্লেক্স মিডিয়াতে আমাদের মধ্যে নাম থাকে ডিপ এক্সট্রাক্ট, এই জাতীয় জিনিস থাকে। এবার ওগুলো ইস্ট এক্সট্রাক্ট, বিপ এক্সট্রাক্ট, মানে সেগুলো হচ্ছে মাল্টি ফাংশনালে কাজ করে, ভিটামিন, কার্বোহাইড্রেট, নিউক্লিওটাইড সোর্স। ঠিক আছে, আর কেউ আনসার করবে না? লং। লজিক রেডি তো? ও ভাবছি বলছে। ঠিক আছে, আমি আরেকটু হিন্টস দিয়ে দিই। কমপ্লেক্স মিডিয়া মানে রিচ মিডিয়াম আর পুয়ার মিডিয়াম নিউট্রিশনালি। রিচ মিডিয়া। আচ্ছা, রিচ মিডিয়া লিখি ব্র্যাকেটে। আর ডিফাইন মিডিয়া নিউট্রিশনালি রিচ আর পুয়ার। পুয়ার মিডিয়া, কারণ এখানে আমরা ডাইরেক্ট নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড কিছু দিই না, একটা সুগার সোর্স দিই আর ভেরিয়াস টাইপ অফ সল্ট দিই, যেগুলো দিয়ে আলটিমেটলি ওকে প্রিপেয়ার করতে হবে অনেক কিছু। ঠিক,
তাহলে এটাকে আমরা পুয়ার মিডিয়া কনসিডার করব। আর যেটা আছে রিচ মিডিয়া, বিকজ কমপ্লেক্স মিডিয়া কন্টেন্ট বিফ এক্সট্রাক্ট, ইস্ট এক্সট্রাক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার আদার টাইপ অফ কি থাকে একটা ভুলে গেলাম। তো এই ধরনের এক্সট্রাক্ট গুলো হাই কোয়ান্টিটিতে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে পারে, ভিটামিনস, মাল্টিভিটামিনস, মিনারেলস, ট্রেস এলিমেন্টস, কার্বোহাইড্রেট, নিউক্লিওটাইড। তো পুয়ার মিডিয়া না, ইটস আ রিচ মিডিয়া। এবার ভাবো রিচ টু পুয়ার শিফট করেছো, কি হবে? Obviously, লম্বা হবে। এবার বুঝতে পারছো আনসার কি হতে চলেছে? বোরখানার কন্ডিশন খারাপ, ওকে আমায় দিতে হবে অ্যাটাক করার জন্য। So Extended nutritionally poor, that means cells need more time to prepare all the things. That means including amino acids, nucleotides, fatty acids, all things should be produced from the small nutrient content. ঠিক আছে? But in complex media, that nucleotides, amino acids are preformly given থাকে, জাস্ট ইউটিলাইজ করো, বিল্ডিং ব্লক আলটিমেটলি রেডি। সো কুইকলি রেডি হয়ে যাবে সিনথেসিসটা। সো রিচ মিডিয়া টু পুয়ার মিডিয়া ট্রানজিশন, দ্যাট মিন্স এক্সটেন্ডেড ল্যাগ ফেজ। নাম্বার 2, টেম্পারেচার শিফট। অপটিমাম টু, বুঝতেই পারবে এটা আনসার, এত কিছু হয়ে গেছে। হায়ার টেম্পারেচার, অপটিমাম টু হায়ার টেম্পারেচারে শিফট করলে ফর মিজোফিলিক ব্যাকটেরিয়া, মানে যারা নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে গ্রো করে বা হিউম্যান বডি টেম্পারেচারে গ্রো করে, এই ধরনের ব্যাকটেরিয়াকে তুমি শিফট করছো অপটিমাল থেকে হায়ার টেম্পারেচারে, কি হবে? এক্সটেন্ড না শর্ট? শর্ট হবে। অপটিমাম থেকে হায়ারে নিয়ে যাচ্ছ, একই আমার এক্সপেকটেশন সব ভেঙে দিলে তো। অপটিমাম থেকে হায়ারে নিয়ে যাচ্ছ, শর্ট কেন হবে? হায়ার টেম্পারেচারে নিয়ে যাচ্ছ। অপটিমামে তো বেটার গ্রোথ কন্ডিশন পাচ্ছিল, বেটার টেম্পারেচার ফর দ্য গ্রোথ। তো তুমি হায়ার টেম্পারেচারে নিয়ে যাচ্ছ মানে ওর তোমার অ্যাক্লামেটাইজ করতে টাইম বেশি নেবে, অ্যাডাপ্টেশনে টাইম নেবে বেশি, সো টাইম বেশি নেবে, এক্সটেন্ডেড হবে। তো এই ধরনের কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকো। ল্যাগ ফেজ থেকে, ল্যাগ ফেজের এক্সটেনশন হয়, শর্ট হয় টাইমিং বেসড অন সাম কন্ডিশন। তো তোমাকে কন্ডিশন দিয়ে দেবে এন্ড কন্ডিশনের বেসিসে আনসার করবে উইথ প্রপার জাস্টিফিকেশন। সো সেকেন্ড characteristics of lag phase, number 2, clear all of you, all online students? Yes. Clear? Okay, next, third point. Lag phase is the period of adaptation, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ফ্রম প্রিভিয়াস পয়েন্ট থেকে। অ্যাডাপ্টেশন পিরিয়ড অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল সেলে, অ্যাডাপ্টেশন। ল্যাগ ফেজ অলসো সিনথেসিস পিরিয়ড, synthesis of necessary enzyme, synthesis of necessary proteins, RNA, etc. For কোন ফেজের জন্য প্রিপেয়ার করে? ফর লগ এক্সপোনেনশিয়াল ফেজে ঢোকার আগে অল থিংস ও কমপ্লিটলি পুলে স্টোর করে দেয়, প্রিপেয়ার করে। এন্ড যার জন্য যে টাইমটা নেয় সেটা হচ্ছে ল্যাগ ফেজ। তো এখানে কোনো সেলের ইনক্রিজ হচ্ছে না নাম্বারে, বাট সেল কিন্তু রেডি হচ্ছে ফর ডিভিশন পিরিয়ডের জন্য। কারণ ডিভিশন পিরিয়ডে প্রচুর প্রোটিন লাগবে, এনজাইমস লাগবে, যেগুলো রেডি করে নিল ল্যাগ ফেজ। নাও স্টার্ট করবে হচ্ছে তোমার সেকেন্ড ফেজ, লগ ফেজ, এন্ড এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে সেল নাম্বার।
characteristics of log phase. Characteristics of log or exponential phase. Cell divide at maximal rate, yes or no? Cell divide in that phase, divide at maximal rate. Highest rate growth rate cell grow করে. Number 2, generation time reaches minimum and remain constant throughout the phase. হবে কি হবে না? জেনারেশন টাইম একদম মিনিমাম লেভেলে নেমে আসবে, মিনিমাম টাইম রিকোয়ার্ড টু ডিভাইড কোন ফেজে আসবে? লগ ফেজে, কারণ এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে and start to divide continuously, ডিভাইড করছে continuously means এটা জেনারেশন টাইম। এখান থেকে আমরা বার করি, যা ক্যালকুলেশন আমরা করছিলাম সব লগ ফেজ থেকে ক্যালকুলেশন করছিলাম আগের দিন। and constant তো থাকে, চেঞ্জ হয় না, because optimum nutrient থাকে। Number 3, that is why number C point আসছে and question হয় log phase culture is called balanced growth. Log phase population growth is called balanced growth. Question দেয় why it is called balanced growth in log phase bacterial growth? Balanced growth কেন? Any idea why we termed as balanced? যেহেতু সমস্ত কিছু অলরেডি আগে থেকে নিয়েছে, মানে যা প্রিপেয়ার করে রেখেছে আগে থেকে। ওকে, ব্যাপারটা মানে সমস্ত কিছু রেডি, মানে এলাবোরেট করতে হবে। ব্যালেন্স কেন বলছি? স্যার সবকিছু প্রিপেয়ার আছে তো একদম ম্যাক্সিমাম রেটে হচ্ছে, আর জেনারেশন টাইম মিনিমাম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট থাকছে, ওই জন্য ব্যালেন্সলি প্রত্যেকটা জেনারেশন একে প্রায় সেম টাইমে ব্যালেন্স গ্রোথ হচ্ছে সবকটা সবকিছু। কাছাকাছি ঠিক জায়গায় আছো। মনোময় কি বলার চেষ্টা করছো বাবা বল? মানে স্যার ডিপ লেভেলটা পৌঁছেছে এই তো। হ্যাঁ, কাছাকাছি সেম জায়গায় আছো। ব্যালেন্স গ্রোথ বিকজ অল সেলুলার কনস্টিটিউয়েন্টস ইন দ্যাট ফেজ, all cellular constituents synthesize at constant rate. Synthesize at constant rate. তো সেলুলার কনস্টিটিউয়েন্ট মানে যেগুলো নিডেড ফর দ্য সেল ডিভিশন এন্ড আফটার ডিভিশন, সমস্ত কিছু প্রিপেয়ার করে দিচ্ছে, মানে কনস্টিটিউয়েন্টকে সিনথেসাইজ করছে ডিউরিং দ্যাট টাইম, জেনারেশন টাইম, একটা কনস্ট্যান্ট রেট কন্টিনিউ সিনথেসিস চলছে। দ্যাটস ওয়াই এই টাইমে ফিজিওলজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকে সেল এন্ড ব্যালেন্স গ্রোথ শো করে, ব্যালেন্স গ্রোথ শো করে। নাম্বার 4 দেখো সেম মানে এখান থেকে ডি পয়েন্টটা ঢুকবে। Population is most uniform at that time. Agree or not? Population is most uniform. Uniform কেন? Because দেখো সেলুলার কনস্টিটিউয়েন্ট সিনথেসিসের রেটটা সেম থাকে, তার মানে একটা সেল যা যা তৈরি করছে পাশের সেলটাও কাছাকাছি সেম জিনিসপত্র তৈরি করছে। তো এদের ইউনিফর্মনেসটা চলে আসে লগ ফেজে ইন কেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল প্রপার্টি, in chemical and physical properties. তাহলে এক্সপেরিমেন্টের টাইম, যদি কোনো আমরা ব্যাকটেরিয়াল সেলকে এক্সপেরিমেন্টে নিয়ে যাই, যে কোনো এক্সপেরিমেন্ট হতে পারে এনিথিং, তাহলে কোন ফেজের সেল নেওয়া সবথেকে বেটার হবে? এক্সপেরিমেন্ট করার টাইম। ফর এক্সপেরিমেন্টেশন in microbiology lab, which phase culture of bacteria you take? Log. Reason কি দেবো আমরা? Reason number হচ্ছে C and D combined, because that time in that phase population এর character আমরা clearly visible দেখতে পাবো, কারণ all character express হয়। তো কোনো ক্যারেক্টার এখানে মিউট্যান্ট বা সাপ্রেস থাকবে না, কারণ নিউট্রিয়েন্ট অ্যাভেলেবেল আছে দ্যাট টাইম, দ্যাটস ওয়াই ও কন্টিনিউ গ্রো করে যাচ্ছে।
ব্যালেন্স গ্রো শো করছে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল এনাফ অ্যামাউন্ট। সো অল থিংস মানে অল ক্যারেক্টার্স কে যদি আমরা এক্সপ্রেশন দেখতে চাই, কোন ফেজের সেল নিয়ে কাজ করবো আমরা? অবভিয়াসলি লগ ফেজের সেল। এন্ড তোমাদের এক্সপেরিমেন্টের টাইমেও দেখবে যে কোনো এক্সপেরিমেন্টের টাইমে লগ ফেজের সেল কালচারই দিচ্ছে। ঠিক আছে? This vessel used in biochemical and physiological studies. And in fact আমি ইয়েও তো বলেছিলাম স্টেনিং এর টাইম বলিনি, গ্রাম ভেরিয়েবিলিটি শো করে যদি ওল্ড কালচারের সেল নাও। আমরা কি বলেছিলাম? 24 to 48 hour culture is good, ideal for the staining purpose. লগ ফেজে থাকবে স্যার, ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না, অল ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করবে। সো দ্যাটস ওয়াই আমরা লগ ফেজের সেল নিয়ে যা যা ক্যারেক্টার বায়োকেমিক্যালি ফিজিওলজিক্যাল স্টাডি করি, all cells will be withdrawn from log phase. Point clear? Log phase character. Log phase character. Point clear? Log phase এ শুধুমাত্র যদি বলে তোমাকে, দেখো কোশ্চেন কিভাবে ঠিক করতে পারে, show only the log phase curve, কি দেখাবে? আচ্ছা, আগেরটায় তো আমি সব কার্ভ একসাথে দেখিয়েছি, শুধু তোমাকে কোশ্চেন চাইছে কি শো অনলি দা লগ ফেজ কার্ভ। কি দেখাবে সেটাই আমি চাইছি, দেখাও দেখি, আমাকে বলো কি টাইপ অফ গ্রাফ আসবে। পুরোটা একে লগ ফেজটা করে দেবো, ওটাকে দেখিয়ে দেবো যে না হবে না, হবে না, হবে না, তুমি পুরোটা একে শুধু লগ ফেজ দেখালে হবে না, অনলি বলে দিয়েছে কোশ্চেনে অনলি লগ ফেজটাকে দেখাতে হবে গ্রাফে। কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও। লগ ফেজ দেখাতে গেলে তো ল্যাগ ফেজটাও দেখাতে হবে। না হবে না তো, তোমাকে শুধু লগ ফেজটাই চেয়েছে তো, যখনই তুমি ল্যাগ দেখাবে এন্ড আমি রেড কালার বা যে দেখবে রেড কালি নিয়ে বসে থাকবে ক্রস করার জন্য। শো অনলি লগ ফেজ গ্রোথ কার্ভ। স্যার ওই ওখান থেকে ওই ল্যাগটাকে না রেখে ডিরেক্ট ওই উপরে এরকম দাগ তুলে দেবো। দাঁড়াও আর একটু কমপ্লিকেট করি। নাম্বার এ হচ্ছে অ্যারিথমেটিক্যালি এন্ড নাম্বার 2 হচ্ছে লগ লগ ভ্যালুতে, অ্যারিথমেটিক্যালি এন্ড লগ ভ্যালু। একটা ডাইরেক্ট ওই দাগ উপরে চলে যাবে আর একটা জে শেপড হবে। আচ্ছা একটা জে দেখি শেপড তাহলে, হবে আর একটা তাহলে একটা ডেটা দিই, একটা ডেটা নাও, তাহলে তোমার গ্রোথ কার্ভটা করতে সুবিধা হবে। টাইম, নাম্বার অফ সেল, যেটা একদম স্টার্টিং এই গ্রোথ তোমার লগ ফেজে ঢুকছে, এন্ড লগ নাম্বার অফ সেল। যেহেতু দুটো ভ্যালু মানে দুটো কার্ভই চাইছে আমরা, লগ নাম্বারটা আমাদের বার করতে হবে এখানে, লগ নাম্বার অফ সেলস। আমরা স্টার্টিং করব সিঙ্গেল সেল নিয়ে, তারপরে আমরা ইকোলাই সেল যদি নিই 20 মিনিটসে ডাবল হয়ে যাবে 2 সেল, 40 মিনিটসে 4 সেল। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়েছি, সিঙ্গেল সেল নিয়ে স্টার্ট করছি। 60 মিনিটে হবে 8 সেল, 80 মিনিটে হবে 16 সেল, 100 মিনিটে হবে 32 সেল। ওকে, এত অবধি নিলাম, আরো বাড়াতে পারি আমরা। লগ নাম্বার গুলো বলে দিই এখানে, লগ 1 0, লগ 2 0.301, log 4 0.602, log 8 পাবো I think 0.903, log 16 কিভাবে বার করা যায় বলো তো এগুলো থেকে উইদাউট ক্যালকুলেটর? দেখো log 4 মানে আমরা 2 স্কয়ার লিখতে পারি, তাহলে হচ্ছে 2 log 2, আচ্ছা 2 ইনটু log 2 এর ভ্যালু শুধু মনে রাখবো 0.301, আমাদের কিন্তু আনসার বেরিয়ে যাবে 0.602। ঠিক আছে, এরকম ভাবে 16 একটা বার করে নাও। 16 মানে কি log 2 টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে 4 log 2, 4 ইনটু 0.301 কত হবে? 1 পয়েন্ট সামথিং হবে, এটা আসবে তোমার 1.204, 1.204। আচ্ছা log 2 টু দি পাওয়ার 6 হলে আসবে তোমার
32, তার মানে 6 into 3.301, 1.8. 1.8. এবার বলো গ্রোথ কার্ভ কি আসতে চলেছে অ্যারিথমেটিক্যালি, মানে লগ ভ্যালু নেব না, তাহলে রাখবো একদিকে হচ্ছে টাইম আর একটা হচ্ছে তোমার নাম্বার অফ সেল, অনলি নাম্বার অফ সেলস, নো লগ নাম্বার অফ সেলস। তাহলে আমাদের যদি টাইম প্লট করা শুরু করি, 0 মিনিটে হচ্ছে সিঙ্গেল সেল 0, এটা হচ্ছে তোমার 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট, 80 মিনিট, 100 মিনিট প্লট করা স্টার্ট করো। 1 এর পর হচ্ছে 2 সেল এরকম জায়গায় যাবে, 40 তে হচ্ছে তোমার 4 সেল এরকম একটা জায়গায় যাবে, 60 তে যাবে হচ্ছে তোমার 8 সেল এরকম একটা যাবে। তো দেখতে পাবে গ্রাফটা এই ধরনের, এরকম একটা আসবে। হ্যাঁ, এটাকে প্যারা বলো না হাইপার প্যারা বলো, যাই হোক আমার খেয়াল নেই। তো এই ধরনের একটা, তো এই হচ্ছে এরকম একটা কার্ভ আমরা দেখতে পাবো, এটা যদি অ্যারিথমেটিক কার্ভ আমরা, ঠিক আছে। এবার যদি আমরা লগ নাম্বারে নিয়ে আসি, তাহলে গ্রাফ কেমন আসবে, যেটা আমরা শুধু ওই পার্টটুকু কেটে নিলে যেটা পাবো, মানে আমাদের টোটাল 5 ফেজ গ্রোথ কার্ভের শুধুমাত্র যদি আমরা লগ ফেজে কালচারটা নিই, ভ্যালুটা নিই, যেটা দাঁড়াবে লগ নাম্বার অফ সেল টাইম, বলো 0.301 লগ নাম্বারে 0.301, এর পরেরটা কি একদম ডাবল, 0.060, তারপর 9, তারপর হচ্ছে তোমার 1.204, 1 পয়েন্ট, মানে মোটামুটি একটা স্ট্রেট লাইন আসবে, স্ট্রেট লাইন আসবে। সো কোশ্চেন কিন্তু দিতেই পারে এরকম ভাবে, অনলি লগ ফেজের কালচারের গ্রোথ কার্ভ আঁকো, দুটো ভেরিয়েশন বলে দিয়েছে, এরিথমেটিক ওয়েতে এন্ড লগ ভ্যালু নিয়ে। সো এরিথমেটিক ওয়েতে আসলে এই ধরনের হবে। না, আমি ডেটা দিয়ে দেখালাম তোমাদের বোঝার আইডিয়া নেওয়ার জন্য, নাহলে তুমি লগ ফেজটাকেও বলবে যে এরকমই জে শেপ কেন এলো না, তো এটা দেখালাম তার জন্য। তো লগ ফেজের কালচারে তুমি যদি পুট করো ভ্যালু গুলো, গ্রোথ কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন যাবে, আর এটা অনেকটা ওই জে শেপেরই যাবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য, হ্যাঁ এখানেও থিওরির জন্য আসতে পারে, না আসলে কিছু না। তো লগ ফেজ ডান। স্টেশনারি ফেজ, সেইটাই ক্লাস 12 এ ছিল, অ্যারিথমেটিক্যালি জিওমেট্রিক্যালি। অ্যারিথমেটিক্যাল গ্রোথ কার্ভ আর জিওমেট্রিক্যাল, হ্যাঁ ইকোলজি চ্যাপ্টারে ছিল। ইকোলজিতে। তো নেক্সট আসি ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেশনারি ফেজ। সেল নাম্বার কি ইনক্রিজ করছে? না, এটা স্টেবল হয়ে যাচ্ছে। স্টেবল হয়ে যাচ্ছে। তো পয়েন্টটা আসছি, তার আগে একটা পয়েন্ট দেখি, why cell enter into, এটারই পয়েন্ট হবে, why cell enter into stationary phase। স্যার যতগুলো সেল ডিভাইড হয়ে নতুন জেনারেশন জন্মাচ্ছে, ঠিক সেম টু মানে সিমিলার টাইপ, মানে ততগুলো সেলই মরছে। এটা আচ্ছা, যেটা ক্লোজ ইয়েস, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা আগে ডিসকাস করে দিই। why cell enter into stationary phase, because of the two reason. Number one is a nutrient depletion, because all nutrients are used in log phase,
ডিউরিং দ্য গ্রোথ টাইমে ইউজ করে নিয়েছে, তো নিউট্রিয়েন্ট আস্তে আস্তে ডিপ্লিট করা স্টার্ট করেছে, এন্ড ইট ইজ দ্য ব্যাচ কালচার, নো ফ্রেশ নিউট্রিয়েন্টস আর অ্যাড। সো নিউট্রিয়েন্ট ডিপ্লিশন মানে সেল এখন এনার্জেটিক্যালি লেস স্টেবল, সো স্টেশনারি ফেজে ঢোকার চেষ্টা করছে, মানে লগ ফেজ আস্তে আস্তে ছাড়বে। স্টেশনারি ফেজে আরো একটা ইনভলভ হয়, দ্যাট ইজ also it is the closed culture, that is why waste product which is actually toxin accumulated. So because of this আমরা দেখতে পাবো সেল স্টেশনারি ফেজে এন্টার করে, লগ ফেজ ছেড়ে দেয়। নাম্বার 2, in stationary phase lag phase এর মতোই বিহেভিয়ার, lag phase মানে ফার্স্ট ফেজটার মতোই বিহেভিয়ার, no net increment in the cell number, no net increase or decrease in cell number, তো স্ট্যাটিক থাকে, no net increase or decrease in cell number, that is গ্রোথ রেট কি হবে, গ্রোথ রেট কি হবে কনস্ট্যান্ট, তো ইয়েতে থাকে লগ ফেজে, গ্রোথ রেট কি হবে 0, near equal to 0. গ্রোথ রেট ইকুয়ালস টু 0, তার মানে এখানে যেটা হচ্ছে গ্রোথ রেট 0, নেক্সট পয়েন্টটা লিখে দিচ্ছি, এখানে যেটা হচ্ছে নিউ সেল জেনারেশন and the death number of death is equal, that is why no net gain increase or decrease in cell number, মানে জাস্ট এইটা ভাবো, তোমার পকেটে বা ব্যাংক ব্যালেন্সে 1000 রুপিস আছে, তুমি কি করলে এই 1000 রুপিস থেকে 100 রুপিস ডেবিট করলে, আবার 100 রুপিস অ্যাড করে দিলে, ক্রেডিট করে দিলে, দেন তোমার ব্যাংক ব্যালেন্স কি থাকবে, is same, that is 1000. So by that way এখানে গ্রোথ and এখানে ডেবিট মানে হচ্ছে ডেথ রেট ভাবো, মানে ডেথ অ্যামাউন্ট ভাবো, and ক্রেডিট মানে হচ্ছে গ্রোথ অ্যামাউন্ট ভাবো, ডেথ and গ্রোথ অ্যামাউন্ট is equal, so no net increase in the cell number, সেল নাম্বার যদি ইনক্রিজ না হয় কি যাবে, গ্রাফে তো আমি অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ সেলই রেখেছি, তো নাম্বার অফ সেল যদি স্ট্যাটিক থাকবে তো কার্ভটাও স্ট্যাটিক যাবে, স্ট্রেট লাইন ফলো করবে। হ্যাঁ, এবার যদি এটা হতো ডেবিট হচ্ছে 200 আর ক্রেডিট হচ্ছে কম, দ্যাট টাইম কি হবে, মানে গ্রোথ কম ডেবিট মানে ডেথ বেশি, তার মানে এখানে তখন ডিক্লাইনিং ফেজে ঢুকতে শুরু করবে, ঠিক আছে। তো স্টেশনারি ফেজে কিছুক্ষণ থাকবে, মেনটেন করবে সেল। সো দ্যাটস ওয়াই আমরা পয়েন্ট নাম্বার 3 তে লিখবো the characteristics of stationary growth is the cryptic growth. Question দেয় লগ ফেজে কি বলেছিলাম, পপুলেশন গ্রোথ ইজ কল্ড ব্যালেন্স গ্রোথ, স্টেশনারিতে কি বলছি ক্রিপ্টিক গ্রোথ। আচ্ছা, ক্রিপ্টিক ওয়ার্ডটার মানে ডিকোড করো, মিনিংটা ডিকোড করো, আনসার বেরিয়ে যাবে, why is called cryptic, ক্রিপ্টিক ওয়ার্ডটার মিনিং কি, ক্রিটিক্যাল, না ক্রিপ্টিক মানে ক্রিটিক্যাল নয়, ক্রিপ্টিক মানে হচ্ছে তুমি বুঝতে পারছো যে আছো আলটিমেট আছে, কিছু জিনিস আছে বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা নেই, মানে তোমার মনে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে বাট অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে না, মানে ক্রিপ্টিক মানি বলে না, ক্রিপ্টো মানি বলে, দেখবে যে অনেক কিছু হয় এখন ক্রিপ্টো মানি নিয়ে ট্রেডিং হচ্ছে, ক্রিপ্টো মানি হচ্ছে কি মানে তোমার পকেটে টাকা নেই বাট মনে হচ্ছে তোমার এত অ্যামাউন্ট আছে, সো দ্যাটস দ্য ক্রিপ্টো ব্যাপারটা, হিডেন মানে অ্যাকচুয়াল বলতে গেলে হিডেন ব্যাপারটা, স্যার হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন তো সেল করে না আমরা বলি, তো ক্রিপ্টিক মানে এখানে হিডেন ভাবো, মানে ক্রিপ্টিক গ্রোথ মিন্স এখানে যেটা হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে গ্রোথ রেট মানে গ্রোথ হচ্ছে সেলে, বাট অ্যাকচুয়ালি তো গ্রোথ রেট 0, মানে গ্রোথ যে অ্যামাউন্টে হচ্ছে ডেথও সেই অ্যামাউন্টে হচ্ছে, তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তো তোমার মনে হবে যে গ্রোথ হচ্ছে বাট অ্যাকচুয়ালি সেল হেলদি আছে, বাট অ্যাকচুয়ালি তো সেল হেলদি নেই, ওখানে সেল কি হচ্ছে, ওখানে নিউট্রিয়েন্ট ডিপ্লিশনে ঢুকে গেছে, তো সেল আর হেলদি নেই, সেল ওখানে গ্রোথ করছে বাট ডেথও হচ্ছে, আলটিমেটলি ক্রিপ্টিক লাগছে। So question that
why it is called cryptic growth? Cryptic growth because that is some cells grow and others are die. So two process are balancing out each other. Balancing out of each other. And no net increase in cell number. So already লিখেছি না? Net increase in cell number. That make this growth cryptic. Cell growth amount, number of addition and number of deletion, cell death amount same, যেটা ব্যালেন্স করে দিচ্ছে, কোনো ইনক্রিজ হচ্ছে না সেল নাম্বারে। বাট তুমি দেখতে পাবে স্টেশনারি ফেজের সেলগুলোর মধ্যে কিন্তু মেটাবলিজম চলছে, এরকম না যে মেটাবলিজম বন্ধ হয়ে গেছে। সেলের এনার্জেটিক যা যা আছে সেগুলো তৈরি হচ্ছে। কারা তৈরি করছে? যারা নিউলি গ্রোথ করছে। কিন্তু উল্টো দিক দিয়ে দেখতে গেলে তো কিছু সেল আবার ডেথও হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে এই গ্রোথ ফেজটাকে আমরা ক্রিপ্টিক গ্রোথে আন্ডারে ফেলবো। নাম্বার 4, another important characteristic stationary phase যেখান থেকে কোশ্চেন আসে, stationary phase is the phase where secondary metabolites are generated. Secondary metabolites are generated. What is secondary metabolites? Secondary metabolites এর corresponding এ কি আছে? Primary metabolites. তো প্রাইমারি মেটাবোলাইটস গুলো কোন স্টেজে কোন ফেজে সেলস কমপ্লিট করবে প্রিপারেশন? ল্যাগ এন্ড লগ বোথ ফেজে। মেইনলি লগে তৈরি করছে, কনস্ট্যান্ট জেনারেট করে যাচ্ছে এন্ড ডিভিশন করে যাচ্ছে। তো প্রাইমারি মেটাবোলাইটস পাবো হচ্ছে আমরা লগ ফেজ কালচার থেকে। বাট আমাদের যদি কালেকশন করতে হয় সেকেন্ডারি মেটাবোলাইটস, আচ্ছা প্রাইমারি আর সেকেন্ডারি মেটাবোলাইটস এর মধ্যে বেসিক ডিফারেন্স জানা আছে? কখন কোনটা কাজে লাগে? হোয়াট ইজ প্রাইমারি এন্ড হোয়াট ইজ সেকেন্ডারি? ওয়ার্ডটা দেখো না, বোঝা যাবে তো আইডিয়া। প্রাইমারি মানে কি? absolutely necessary these molecules or these nutrients, otherwise cells growth function, basically normal function will be hampered. That molecules are called primary metabolites. তো 100% এগুলো তৈরি করতে হবে। এগুলোর মধ্যে প্রোটিন পড়বে, ফ্যাট পড়বে, লিপিড নিউক্লিক অ্যাসিড পড়বে, কার্বোহাইড্রেট পড়বে, এনজাইমস পড়বে, এগুলো পড়বে হচ্ছে তোমার প্রাইমারি মেটাবোলাইটস এর আন্ডারে। হোয়াট অ্যাবাউট সেকেন্ডারি মেটাবোলাইটস? সেকেন্ডারি মেটাবোলাইটস সেলের গ্রোথ ইয়েতে বা ডিভিশনে কোনো রকম রিপ্রোডাকশনে কোনো টেক পার্ট করে না। তো কিসের কাজ করে সেকেন্ডারি মেটাবোলাইট? কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, নিউট্রিয়েন্ট অ্যাকুয়ারিং অ্যাডভান্টেজ বা আদার কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় সেলকে ওই টাইমে সার্ভাইভ করার জন্য। তো স্টেশনারি ফেজে এমনি সেলের নিউট্রিয়েন্ট ডাউন আছে, এক্সস্ট আছে, দ্যাট টাইম সেল কি করে? স্টার্ট করে সেকেন্ডারি মেটাবোলাইটস, মেইনলি এখানে যে তৈরি করবে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। সো কোন টাইপ অফ সেকেন্ডারি মেটাবোলাইট ব্যাকটেরিয়া জেনারেট করে? অ্যান্টিবায়োটিক। কোশ্চেন দেয় অ্যান্টিবায়োটিক জেনারেট করতে গেলে তুমি কোন সেল ফেজের কালচার চুজ করবে? বলো। আমরা স্টেশনারি ফেজের কালচার চুজ করব। তোমাদের ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি আছে এন্ড সেখানে অ্যান্টিবায়োটিক প্রোডাকশন বা প্রিপারেশন করতে হবে। ইন্ডাস্ট্রিয়ালটা মনে হয় 4th সেমিস্টার, 5th সেমিস্টার, যাই হোক, হ্যাঁ ওরকমই আছে। 4th আমি পড়াইনি, ওদের 5th-এই আছে। তো ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে অ্যান্টিবায়োটিক যখন আমরা প্রিপারেশন নেব তখন আমরা দেখতে পাবে গ্রোথ কালচার রাখছি হচ্ছে স্টেশনারি ফেজে। লগ ফেজে নিলে কোনো অ্যান্টিবায়োটিক ও জেনারেট করে তোমাকে দেবে না, কারণ ও জেনারেট করা কোনো ওই টাইমে জেনারেট করা কোনো দরকারই নেই। তো সেকেন্ডারি মেটাবোলাইটস বা অ্যান্টিবায়োটিক কেন জেনারেট করে যদি কোশ্চেন করে তুমি কি আনসার করবে? Why secondary metabolites are generated that time? যখন ওই টক্সিন গুলোর হাত থেকে নিজেকে বাঁচানো। না, টক্সিন গুলো তো অ্যান্টিবায়োটিক তো টক্সিনকে কিল করে না। অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টিবায়োটিক ইজ দ্য এজেন্ট দ্যাট কিল
another closely related microbes, তাই না? another বাকিরা যাতে microbes, নিউট্রিয়েন্ট টেস্ট করে না দেয়, ওই জন্য পাশাপাশি একদম যাদের আছে তাদেরকে একটু তাকে কিল সরিয়ে করে দিয়ে দেয়। তার মানে এখানে আমি যদি ক্লিয়ারলি ওয়ান ওয়ার্ডে ব্যাপারটাকে বলতে চাই, ওয়ান লাইনে বলতে চাই, দ্যাট ইজ দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কি বললাম? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে কম্পিটিশন হচ্ছে বিকজ নিউট্রিয়েন্টলেস, প্রচুর ব্যাকটেরিয়া, কম্পিটিশন হচ্ছে। তো কে কাকে ডিচ করবে, কিভাবে ডিচ করবে? অ্যান্টিবায়োটিক তৈরি করে দিল, পাশের সেলগুলোকে কিল করে দিল, ও নিজেই নিউট্রিয়েন্ট নেবে টোটাল। ঠিক আছে? তো অবভিয়াসলি যখন নিউট্রিয়েন্ট হাই অ্যামাউন্টে থাকবে, এনাফ অ্যামাউন্টে থাকবে, তখন কি কম্পিটিশন হবে? হবে না। কখন কম্পিটিশন হবে? যখন তোমার একটা বিরিয়ানি আর 4টে লোক বসে আছে, তখনই কম্পিটিশন হবে, কে কতটা খাবে, কম্পিটিশন হবে। তো এরকমই ব্যাপার। তো আরো 3জনকে সরিয়ে দাও, তুমি পুরোটাই খেতে পারবে। হ্যাঁ, তাহলে সরিয়ে দাও। তো সরিয়ে দেওয়ার জন্য ব্যাকটেরিয়া কি করছে? অ্যান্টিবায়োটিক তৈরি করে দিচ্ছে, আদার সেল, নিয়ার বাই সেলগুলোকে কিল করছে। এই অ্যান্টিবায়োটিকটা আমরা মেডিকেলি কাজ করছি, দ্যাট অ্যান্টিবায়োটিক আমরা মেডিকেলে কাজ করছি, মেডিকেল ট্রিটমেন্টে নিয়ে চলে আসছি, মেডিকেল ট্রিটমেন্টে ব্যাকটেরিয়া কিলিং এজেন্ট ইউজ করছি। So that antibiotic is synthesized in the stationary phase, not in the log phase. এবার যদি তোমাকে কোশ্চেন করে যে এনজাইম প্রিপারেশন, বা তুমি ধরো ইন্ডাস্ট্রিক্যালি কোনো অ্যাসিড প্রিপারেশন করবে, অর্গানিক অ্যাসিড প্রিপেয়ার করবে, সাইট্রিক অ্যাসিড হতে পারে, ফার্মেন্টেড প্রোডাক্ট জেনারেট করবে, বা তুমি তোমার এনজাইম প্রোডাকশন নেবে, তখন তুমি কোন ফেজে কালচার নেবে? তখন তোমাকে অ্যাক্টিভ ফেজে কালচার নিতে হবে। তো সেল যখন অ্যাক্টিভ থাকবে মানে লগ ফেজ নেব। তো দুটো ডিফারেন্ট কন্ডিশন, আর দুটো ডিফারেন্ট কন্ডিশনে দুটো ডিফারেন্ট ফেজ থেকে সেল নেব। মেডিকেল ট্রিটমেন্ট বলবে না, তোমাকে অ্যান্টিবায়োটিক রেসপেক্টিভ বলবে। অ্যান্টিবায়োটিক প্রিপারেশন করবে দেন টাইমে, কোন টাইমে তুমি ফেজ কালচার কালেক্ট করবে, স্টেশনারি ফেজ কালচার কালেক্ট করবে। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো দেখতে গিয়ে না স্টাডি করলে এগুলো বলা কোনোদিন সম্ভব না। ঠিক আছে? সো মোটামুটি স্টেশনারি ফেজ ক্যারেক্টারিস্টিক্স ডান। নেক্সট হচ্ছে ডেথ ফেজ। আচ্ছা, আমি হোমওয়ার্কে রাখলাম, এই দুটো টার্মের মিনিং বলো তো আমায় আফটার ক্লাস। প্রোফোফেজ, ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজটাই, এন্ড হচ্ছে ইডিওফেজ। এখন না, আফটার ক্লাস। এখন ক্লাসে মন দাও, পরে একটু সার্চ করে আমাকে দেখে আনসারটা বলবো। প্রোফোফেজ আর ইডিওফেজ এর মিনিং কি, কোন ফেজকে বলা হয়? চলো, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেথ ফেজ। কি হবে এই টাইমে? নিউট্রিয়েন্টস আর কমপ্লিটলি ডিপ্লিটেড and cells are undergo declining, that means death phase। হ্যাঁ, মানে ক্রেডিট আর হচ্ছে না, ডেবিটই হয়ে যাচ্ছে, যা হয় আমাদের। ডেথ ফেজ, viable cell population declines, viable cell population declines, and decline হয় যে ফেজে গ্রোথ হচ্ছিল, মানে লগ ফেজের মিরর, মিন্স এক্সপোনেনশিয়াল ফেজেই ডেথ হবে। যেভাবে গ্রোথ হয়েছিল ঠিক সেইভাবেই নামতে শুরু করবে সেল নাম্বার, একদম। সো গ্রোথ, তোমার ডেথ ফেজটা হবে কি? এক্সপোনেনশিয়াল। দ্যাট মিরর exponential phase, log phase. Why bacteria decline? Because completely exhaust exhausted nutrients
and accumulation of high toxic material. High toxic materials. Next দেখো, ঠিক আছে, আর কিছু পয়েন্ট সেরকম নেই, দ্যাটস ইট। সো ডিক্লাইনিং ফেজ আর ডেথ ফেজ, এক্সপোনেনশিয়ালি ডেথ হয়, রিজন হচ্ছে নিউট্রিয়েন্ট ডিপ্লিট কমপ্লিটলি, মোটামুটি 90% 95% হয়ে গেছে, নিউট্রিশন আর নেই, আর টক্সিক ম্যাটেরিয়ালস এনাফ অ্যামাউন্ট অফ জেনারেট করেছে দ্যাট কিল দ্য সেল। এই টাইমে দাঁড়িয়ে টোটাল সেল কাউন্ট 0 হয়ে যাবে না, এন্ড কিছু সেল দ্যাট টাইম পিরিয়ডেও সার্ভাইভ করবে। এবার তুমি কোশ্চেন করবে, স্যার কমপ্লিটলি নিউট্রিয়েন্ট এক্সস্ট লিখেছেন তো, তাহলে সার্ভাইভ করবে কিভাবে এরা, গ্রোথ করবে কি করে এরা? যারা ডেথ হয়েছিল, দ্য ডেথ মেম্বার্স, মানে যে সমস্ত ব্যাকটেরিয়াল পপুলেশন ডেথ হয়েছে, ওদের নিউট্রিয়েন্ট গুলোকে ইউটিলাইজ করবে। কি বললাম বুঝতে পারছো? So dead bacterial cells, those are already dead. So dead bacterial গুলো তো ফেটে গেছে, লাইজড হয়ে গেছে, all components are released outside, ওই ম্যাটেরিয়াল গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, and that material is used up by some bacteria and start to grow. হ্যাঁ, এবার এদের গ্রোথ কি একদম তোমার এক্সপোনেনশিয়াল যেমন হচ্ছে সেরকম হবে না, তো স্লো মানে থাম্প হবে। যেমন আমি দেখিয়েছিলাম, দেখো আফটার আনার পরে ছোট ছোট গ্রোথ কার্ভ, স্মল and followed by আবার সেল নাম্বার ডাউন। তো এই যে পিরিয়ডটা চলছে, এটা কিন্তু সেভারেল মান্থ ধরে চলতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করছে সেল এলটিএসপি তে কত বেশি তোমার অ্যাডাপ্ট করে ফেলেছে। তো আলটিমেটলি ডিক্লাইনিং ফেজে যাবে, দ্যাট ইজ কারেক্ট, যখন কমপ্লিট এক্সস্ট হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট। তো এখান থেকে কোশ্চেন আসে, স্যার তাহলে নিউট্রিয়েন্ট যদি এক্সস্ট হয় তাহলে গ্রোথ করবে কি করে? গ্রোথ করবে বাই ডেথ অর্গানিজমস এর নিউট্রিয়েন্ট কে আপটেক করবে। So next phase, last phase, characteristics of long-term stationary phase. লং টার্ম মানে এটা অনেকটা এক্সটেন্ডেড পিরিয়ড, মান্থ অবধি চলতে পারে, উইক টু মান্থ। সাম মাইক্রোব সার্ভাইভ at that exhausted nutrient condition for extended period by balancing cell death with growth of new cells by utilizing nutrients from dead cells. Those are already dead cell থেকে নিউট্রিয়েন্ট নেবে। তুমি বলবে যে স্যার ডেড সেল কিভাবে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে পারে? ইয়েস, ডেড সেল থেকেও নিউট্রিয়েন্ট আসতে পারে, বিকজ ডেড সেলটা তো একটা টাইমে হেলদি ছিল, তো ওর বডিতে কিছু না কিছু প্রোডাক্ট তো জেনারেট ছিল, ও যখন লাইজ করবে প্রোডাক্ট গুলো বাইরে বেরিয়ে যাবে, সেখান থেকে নিউট্রিয়েন্ট আপটেক করা যেতেই পারে। হ্যাঁ, তবে ওই লেভেলে অ্যাডাপ্টেশনে যেতে হবে যে ওই নিউট্রিয়েন্ট তো ইউটিলাইজ করার ক্যাপাসিটি থাকতে হবে। আরো একটা গুড এক্সাম্পল দিই, কেন আমরা ইস্ট সেলের এক্সট্রাক্ট ইউজ করছি না? ইস্ট সেলের এক্সট্রাক্ট ইজ আ গুড মিডিয়াম, কমপ্লেক্স মিডিয়াম ইউজ করছি। তো ইস্ট সেল যখন আমরা ইস্ট সেলের এক্সট্রাক্ট কিভাবে বানানো হয়, কি বলেছিলাম আমি? ইস্ট সেলের এক্সট্রাক্ট বানানো হয়েছে অটোলাইসিন এনজাইম দিয়ে, ওকে তোমার আলটিমেটলি একটা শক দেওয়া হয় যাতে সেলটা বাস্ট করে। তো সেলটা যখন বাস্ট করবে, ওর নিউট্রিয়েন্টস গুলো বেরিয়ে আসবে, আর নিউট্রিয়েন্টস গুলো ইজ আ গুড সোর্স অফ সাপ্লাই ফর ব্যাকটেরিয়াল গ্রোথ।
তো কেন ডেড সেলের কম্পোনেন্ট গুলো একটা নিউট্রিয়েন্ট সোর্স হবে না? ইয়েস, সোর্স হিসাবে কাজ করতে পারে যদি সেই লেভেলের অ্যাডাপ্টেশন বা ইউটিলাইজিং পাওয়ার থাকে। তো কিছু সেল এটা করতে পারে, নট অল। দ্যাটস ওয়াই কি হয়, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম অবধি এই ফেজটা চলতে পারে। স্টেশনারি ফেজ কেন বলেছিলাম ভালো করে চেক করো। আমরা কি বলেছিলাম, এলটিএসপি ফুল ফর্ম। লং টার্ম কেন বলেছিলাম, বিকজ এক্সটেন্ডেড পিরিয়ড অবধি, সেভারাল উইক টু মান্থ অবধি চলতে পারে, ঠিক আছে এই ফেজটা। স্টেশনারি ফেজ কেন বলছি, বিকজ দেখো এই ক্যারেক্টারিস্টিক্সটার জন্য, খেয়াল করো ব্র্যাকেট করেছি, ব্যালেন্সিং দ্য সেল ডেথ উইথ দ্য গ্রোথ অফ নিউ সেল। তার মানে ওই পিরিয়ডে যত সেলের ডেথ হচ্ছে সেম অ্যামাউন্ট অফ সেল আবার জেনারেটও করছে। লাইক দ্য which phase cell death amount and growth amount of same stationary। তো কেন লিখেছি আমরা স্টেশনারি ফেজ আফটার এলটি ফর লং টার্ম এসপি, বোঝা গেল? তো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এলটিএসপি কেন নেম এসছে, এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য লং টার্ম এসছে, স্টেশনারি ফেজ এসছে বিকজ অফ সেল ডেথ এন্ড সেল গ্রোথ কে ব্যালেন্স করে এই টাইমে। নিউট্রিয়েন্ট কোথা থেকে পায়, নিউট্রিয়েন্ট পায় হচ্ছে ডেড সেল থেকে। হ্যাঁ, these microbes যারা এলটিএসপি তে থাকে, these microbes evolve continuously, yes or no? evolve continuously। কেন ইভলভ দরকার, এই ধরনের নিউট্রিয়েন্টকে ইউটিলাইজ করার জন্য তো ইভলভ তো দরকার হবেই। তো ইভলভ কন্টিনিউয়াসলি। নাম্বার থার্ড পয়েন্টে আমরা লিখতে পারবো, এটাও দেখো এগ্রি করবে কিনা, এবল টু টলারেট হাই অ্যামাউন্ট অফ টক্সিক ম্যাটেরিয়াল কনসেন্ট্রেশন, হাই টক্সিক কনসেন্ট্রেশন, টক্সিন কনসেন্ট্রেশন, ইয়েস অর নো? কেন, কারণ স্টেশনারি ফেজে কেন হয়েছিল সেল, টক্সিন জেনারেট করেছিল। ডিক্লাইনিং ফেজে কেন হয়েছিল সেল, হাই অ্যামাউন্ট অফ টক্সিন। সো ওই হাই অ্যামাউন্ট অফ টক্সিনেও সার্ভাইভ করার এবিলিটি রাখবে কারা, এলটিএসপি তে যারা গ্রো করছে। তো দ্যাটস ওয়াই আমরা পয়েন্টে লিখতে পারবো, ইয়েস লিখতে পারবো। যেরকম মানে ভালো মানে নিউট্রিয়েন্টসও বেরাবে এবং টক্সিনও বেরাবে, যারা যারা মরেছে তারা তো টক্সিন। ইয়েস, সো ওই টক্সিন লেভেলে ওকে সার্ভাইভ করতে হবে, সো টলারেট অবভিয়াসলি থাকতে হবে, তার জন্য কন্টিনিউয়াসলি ওরা ইভলভ করে যায়। দেখো এই পয়েন্টটাকে এগ্রি করবে কিনা, অলরেডি এই টার্মটা জানো। Some of the bacteria in that phase enter VBNC, মনে আছে VBNC? viable but not culture, non-culturing। নট কালচারেবল। হ্যাঁ, তাহলে এই স্টেটে ঢুকে যেতে পারে। ভায়াবল তো থাকবে বাট নন কালচারেবল, বিকজ ওদের ম্যাক্সিমাম টাইম ডরম্যান্সি থাকবে, স্মল স্মল সিনথেসিস পাওয়ার থাকবে, গ্রোথ এবিলিটি থাকবে, বাট এরা ভিভিএনসি স্টেটে ঢুকে যাবে এই সেল। স্যার এই স্টেজে যে সেলগুলো সার্ভাইভ করে যাবে তাদের তো তাহলে মিউটেশন হতে পারে। মিউটেশন, তো মিউটেশন বলছো? হ্যাঁ স্যার। একদম স্যার। করতে পারে, এই যে লিখেছি আমি ইভলভ কন্টিনিউয়াসলি, মানে এরা কন্টিনিউয়াসলি মিউটেশন করে যাচ্ছে। ইয়েস, শো হাই অ্যামাউন্ট অফ তাহলে স্যার মিউটেশন। এরা যদি প্যাথোজেন হয় কোনো ব্যাকটেরিয়া তাহলে তো এই খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। ইয়েস, প্যাথোজেন এদেরকে তারা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। একদম ডেঞ্জারাস হয়ে যাবে। এলটিএসপি স্টেজে যদি কোনো ব্যাকটেরিয়া প্যাথোজেনিসিটি শো করে, এর থেকে ডেঞ্জারাস আর কিছু না হয়, বিকজ এরা হাই টক্সিক কনসেন্ট্রেশনেও সার্ভাইভ করার এবিলিটি রাখে। মানে এদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো আলটিমেটলি এরা হবেই হবে 100%, কারণ অলরেডি স্টেশনারি ফেজে অ্যান্টিবায়োটিক জেনারেট করেছে, বাট স্টিল দে আর সার্ভাইভিং ইন দ্যাট মিডিয়াম। সো 100% এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, হাই টক্সিন কনসেন্ট্রেশনের রেজিস্ট্যান্স শো করবে। তো যদি প্যাথোজেনিক হয় তো এদেরকে ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে। বলো, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ and bacterial growth curve different
phase and their characteristics. Clear? বোঝা গেল? ব্যাকটেরিয়াল গ্রোথ Yes. টাইপ, ঠিক আছে, টাইপটা করে দিচ্ছি, নেক্সট ক্লাসে কমপ্লিট করব। ব্যাকটেরিয়াল গ্রোথ টাইপ, কি কি টাইপ আমরা পড়ব। দেখো, যদিও এটা সিলেবাসের আন্ডারে কোনো জায়গায় মেনশন নেই, ব্যাকটেরিয়াল গ্রোথ টাইপ লেখা নেই কিন্তু সিলেবাসে মেনশন। তুমি যদি ভালো করে খেয়াল করো, রিপ্রোডাকশন ইন গ্রোথ ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া যদি চেক করো, লাস্ট লেখা আছে হচ্ছে স্পেসিফিক গ্রোথ, এরকম একটা কিছু লেখা আছে, স্পেসিফিক গ্রোথ। তার মানে আমরা গ্রোথ ফেজ অব্দি এখানে এন্ড করে দিতে পারি, ঠিক আছে। বাট কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে ডাইঅক্সিড গ্রোথ, তাহলে আমাদের গ্রোথ কার্ভটা, গ্রোথের টাইপ গুলো জেনে রাখতে হবে, ঠিক। এই চ্যাপ্টারের সাথে আরো কিছু অ্যাড অন থাকে, যেগুলো আমি এখন তো পড়াবোই না, ঠিক আছে। সেগুলো হচ্ছে তোমার অ্যাডাপ্টেশন, নাম্বার হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল গ্রোথের বেসিসে ব্যাকটেরিয়াল ক্যাটাগরি, মিনস হচ্ছে টেম্পারেচারের বেসিসে, পিএইচ এর বেসিসে, অক্সিজেন কনসেন্ট্রেশনের বেসিসে, নিউট্রিয়েন্টের বেসিসে ডিফারেন্ট ক্যাটাগরি। এই জায়গাটা টোটাল কিন্তু সিলেবাসটা সেমিস্টার 3 ফার্স্ট পেপারে আছে, ঠিক আছে। সেমিস্টার 3 তে ইউনিট 1 রিলেটেড টু দিস, ঠিক আছে। তাহলে এখানে এটা পড়ানোর জায়গা নয়। অনেক কলেজ পড়ায় কিন্তু কোশ্চেন আসার চান্স নেই ওখান থেকে, আর যদি আসে আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে, বিকজ ওই পার্টটা আছে হচ্ছে তোমার সেমিস্টার 3 তে, কারণ সেমিস্টার 3 তে ওইগুলোই আমরা পড়বো, ঠিক। তো এখানে আমরা এন্ড করে দেবো, নেক্সট ক্লাসে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রোথ দেখে। আচ্ছা, গ্রোথের টাইপটা পড়ে নিয়ে আমরা মাইক্রোবস এর ক্যারেক্টারিস্টিক, মানে মাইক্রোবস এর টাইপ হয় বেসিস অন গ্রোথ, সেটাও হালকা করে দেখে নেবো, বাট কোনো অ্যাডাপ্টেশনে যাব না, ঠিক আছে। অ্যাডাপ্টেশন নেক্সট সেমের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এই সেমের জন্য না। তো নেক্সট স্যার ক্লাসে সিইউটি ব্যাপারটা এরকম বলে করতে পারি, দিচ্ছে কি করবে। ওই দুর্গাপূজা কালী পুজোর মাঝখানে কলেজ খুলে আমাদের পরীক্ষা নিয়ে নিতে পারে। এটা বোঝাই যাচ্ছে না এখনো, তোমাদের তো এখনো ডেট শিডিউল কিছুই আসেনি। ইয়ে বোধহয় এসছে, মনোময় বললো যে ইয়ে ফর্ম ফিল আপের ডেট এসছে। তো দেখা যাক কি আসে, অ্যাডমিট কার্ডের ডেট কি আসে বা পরীক্ষার ডেট কি আসে। তো ব্যাকটেরিয়াল গ্রোথ টাইপ এটা আমরা পড়বো। আচ্ছা, ব্যাকটেরিয়াল গ্রোথ বেসিস ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, এটা আমরা আউটলাইন করব নেক্সট সেমিস্টারে, এটা ডিটেলস দেখব। তো গ্রোথ টাইপটা করে দেখি কি কি গ্রোথ টাইপ পড়বো আমরা। নাম্বার 1 পড়বো হচ্ছে সিঙ্ক্রোনাস গ্রোথ, নন সিঙ্ক্রোনাস গ্রোথ। ইম্পর্টেন্ট জায়গা। নাম্বার 2 ব্যাচ গ্রোথ, এটার আইডিয়া অনেকটা ক্লিয়ার করে দিয়েছি। কন্টিনিউয়াস গ্রোথ, আরেকটু ডিটেলসে যাব নেক্সট ক্লাসে। কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাটের কথা বলবো, যেগুলো আবার নেক্সট সেমিস্টারে আরো ডিটেলসে বলা আছে, মানে বলার জায়গা থাকবে, বাট এখানে হালকা করে ছুঁয়ে যাব, টাচ করে যাব, কারণ কোশ্চেন আসতে পারে। নাম্বার 3 হচ্ছে ডাইঅক্সিক গ্রোথ। তো এই তিনটে পয়েন্ট আমরা গ্রোথ টাইপ থেকে পড়বো, ব্যাকটেরিয়াল গ্রোথ টাইপ। আচ্ছা, গ্রোথের টাইপের বেসিসে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, কি কি টাইপের বেসিসে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন হয়? টেম্পারেচারের বেসিসে হয়, পিএইচ এর বেসিসে হয়। শুধু আমরা এখানে টাইপিং করবো আর এক্সাম্পল নেব, কোনো অ্যাডাপ্টেশনে যাব না। মলিকুলার অ্যাডাপ্টেশন নেক্সট সেমিস্টারের জন্য ছেড়ে দেবো। পিএইচ, হ্যাঁ। নাম্বার 3 আমরা পড়বো হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন। নাম্বার 4 আমরা পড়বো অসমোটিক কনসেন্ট্রেশন। আর নাম্বার 5 আমরা পড়বো হচ্ছে প্রেশার।
only classification and example, only classification and example, no adaptation. নেক্সট সেমিস্টারের জন্য হল্টিং করে দেবো। এবার যদি দেখি নেক্সট সেমিস্টার অনেক লেটে হচ্ছে, ডেট নভেম্বরে হচ্ছে, তাহলে কি করব আমরা? কমপ্লিট তো করে দিয়েছি, এত অবধি রেখে দেবো ক্লাস, আমরা নেক্সট ইউনিটে চলে যাব। নেক্সট ইউনিট কমপ্লিট করার পর নভেম্বরে যদি দেখি এক্সাম হয়, তাহলে আমরা এই পার্টটা যেটা ইউনিট 1 অফ দ্য সেমিস্টার 3, এই পার্টটা আছে সেমিস্টার 3 ইউনিট 1 মাইক্রোবিয়াল ফিজিওলজি, ইউনিট 1 মাইক্রোবিয়াল ফিজিওলজির ইউনিট 1 পড়িয়ে দেবো। যদি লেট করে সেমিস্টার হয়, সেমিস্টার 2টা তোমাদের পড়িয়ে দেবো, তো সেমিস্টার 3 এর জন্য ইউনিট 1টা কভার আপ হয়ে যাবে। আর এখান থেকে তোমার এক্সেস অ্যামাউন্ট যত রকমের, আর যদি কাজ করারও থাকে মানে সিইউ আউট অফ সিলেবাস, তুমি ওখানে সব কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, যদি লেট করে হয় তাহলে একটা ইউনিট অলরেডি এগিয়েও থাকবো আমরা নেক্সট সেমিস্টারের জন্য, টাইমও কম লাগবে, অ্যাজ ওয়েল এজ আমরা এই দিকেও কোনো আননোন কোশ্চেন পাওয়ার চান্স থাকবে না। কারণ আগের সেমিস্টারে আমি ডায়োক্সিক গ্রোথ কার্ভ করাইনি, বাট ডায়োক্সিক গ্রোথ কার্ভ চলে এসেছে, কারণ সিলেবাসে মেনশনই ছিল না সেরকম কিছু, বাট চলে এসেছে। তো এখন আমি এই জন্য টাচ করবো। হ্যাঁ, দ্যাটস ইট, এটাই হচ্ছে। স্যার এই পিওর কালচার প্রিজার্ভেশনের একটা ক্লাস নেবেন বলেছিলেন, ওটাই দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ, কালচার প্রিজার্ভেশনের ক্লাসটা নেওয়া হয়নি তোমাদের, মানে স্কিপ করে গেছিলাম। টাইম থাকলে অবশ্যই নেব, কেন নেব না। কালচার প্রিজার্ভেশন পড়িয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, অলরেডি তো নোটস দেওয়া আছে, শুধু ডিসকাস করে দিয়ে চলে যাবে। মানে লাইফিলাইজেশন, ক্রায়ো প্রিজার্ভেশন কিভাবে হয় না হয়, টেকনিক গুলো বলে দেবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই ইউনিটটা কমপ্লিট করছি, পরের ইউনিটটা ধরবো। পরের ইউনিটটা স্টার্টিং পার্টটা তো বোঝার, তারপরে এগুলো হচ্ছে শুধু ক্যারেক্টারিস্টিক্স আর এক্সাম্পল লেখার, আর কিছু নেই।